ওকে, আমরা ওয়েব ডেভেলপমেন্ট লারাভেলের ব্যাচ নাম্বার 15 এর সেকেন্ড ক্লাসের আলোচনা শুরু করছি। ফার্স্ট ক্লাসে আমরা এই ছোট্ট লেআউট দেখেছিলাম। 4 জন উপস্থিত ছিল, সো নতুন আরো 5 জন এসেছেন আজকে। যারা ফার্স্ট ক্লাসে উপস্থিত ছিলেন বাকিদের একটু সাহায্য করে এগিয়ে নিতে হবে, ঠিক আছে? থিওরিটিক্যাল আলোচনা আছে, এটা ভিডিওতে দেখতে হবে কয়েকবার। আর প্র্যাকটিক্যালি আমি বেশিক্ষণ দেখাইনি, 15-20 মিনিট প্র্যাকটিক্যাল আলোচনা হয়েছে। সেখানে আমরা একটা লেআউট করতে শিখেছিলাম। আমি ছোট্ট একটা টাস্ক দিচ্ছি, যে 4 জন উপস্থিত ছিল তারা করবে, বাকিরা বসে থাকবে। আগে লোগো এই পাশে ছিল, এবার লোগো ডানে চলে গেছে। এটা শেষ করার পরেই ছোট ছোট HTML ট্যাগের ভেরি বেসিক আলোচনা শুরু হবে। আপনার আগে থেকে এক্সপেরিয়েন্স আছে কোনো কিছু? সি করেছেন? সি কতটুকু পারেন? মোটামুটি পারবেন। সিজিপিএ কত পেয়েছেন সিতে? A+ পেয়েছেন, হয়তো খুব ভালো পারার কথা, তাই না? বাট এখানে প্রোগ্রামিং এর কিছু নেই, জাস্ট পিওর HTML, ভেরি সিম্পল, রাইট? সিনট্যাক্স ট্যাগ দিয়ে লিখে লিখে আউটপুট তৈরি করতে হবে। আমি কোডও গতদিন দিয়ে দিয়েছি, তো ওই কোডের উপরেই চেঞ্জ করতে হবে আউটপুটটা। এইভাবে কোড দেওয়া আছে, শেখানো আছে, প্র্যাকটিস। আমি আরো জটিল করতে পারতাম, নর্মালি যেটা করা হয় যে আমি ইচ্ছে মতো এগিয়ে দিতে পারতাম চোখ বন্ধ করে, সেটাই করতে হতো। মিম আর পেছনে ওর নাম জমজম, দুজন কাজ করবে এখানে একটু। সেটা হচ্ছে যে দেখে দেখে এখানে যা লেখা আছে এইটুকু বাদ দেবেন। হ্যাঁ, আপনাদের টাস্ক হচ্ছে ওরা করতে করতে এখান থেকে শুরু করে যতটুকু দেখা যায় ততটুকু টাইপ করা, যা আছে তাই লিখবেন, দেখে লিখবেন। ওকে, মিম লিখবে, জমজম লিখবে। জমজমে কি নেটবিনস আছে? ইনস্টল হচ্ছে। আচ্ছা, মিমের কাছে সাবলাইন আছে, সাবলাইনে সে লিখুক। আপনার ইনস্টল হলে আপনি প্রজেক্ট কিভাবে করতে হয় সেটা আমার কাছ থেকে দেখে নেবেন, অথবা শিখিয়ে দিতে হবে পাশের জনকে। উপরের লেখাটা, ডট টাইপটা, উপরের লাইনটা লিখতে পারেন, হ্যাঁ, বাট মাঝের টেক্সটটুকু লেখার দরকার নেই। দেন HTML থেকে লিখবেন, ঠিক আছে? আমরা নতুন কিছু শিখি, ঠিক আছে? আর বিশেষ কিছু আলোচনা হয় নাই। মিম, জমজম, থিওরিটিক্যাল কিছু কথাবার্তা বলা হয়েছে, সেগুলো সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি যারা ক্লাসে ছিল আর যারা ছিল না তাদের মধ্যে ডিফারেন্স 30% জানা। আমি যা বলেছি তার শতভাগ কেউ নিতে পারে নাই, রাইট? অন অ্যান অ্যাভারেজ 30-40 ভাগ তারা হয়তো বুঝতে পেরেছে। যদি ভিডিওটা দেখে আস্তে আস্তে সেটা ইমপ্রুভ করবে, রাইট? আমার যতটুকু মনে হয় কেউই ভিডিওটা একবার পুরোটা দেখে নাই বাসায় গিয়ে। হ্যাঁ, আপনি দেখেছেন? তাহলে আপনার কিছুটা ইমপ্রুভ করার কথা, কারণ একটা কথা দুবার শুনলে যতটুকু বোঝা যায় 3 বার শুনলে বেশি বোঝা যায়, রাইট? ভিডিওটা দেওয়ার পেছনে কারণই ওইটা, ক্লাসে যদি কোনো জিনিস আমি ঠিক মতো না বুঝি, ভিডিওটা বারবার দেখে সেটা বুঝে ফেলা সম্ভব, রাইট? ওই জায়গাটুকু আমার পুরো ভিডিও দেখার দরকার নেই। যদি আপনি ওই জায়গাটা মনে রাখতে পারেন, বা যেহেতু কোডের মধ্যে আছে বা কথার মধ্যে আছে, আপনি কিন্তু টেনে টেনে সেটা দেখতে পারেন। ওকে, তো আমরা
ডে 2 এর আলোচনায় আছি। আজকে আমরা ইমেজ কিভাবে আনতে হয় HTML এ, টেক্সট কিভাবে ফরম্যাটেড করতে হয়, রাইট, হাইপারলিংক একটা পেজের সাথে আরেকটা পেজ কিভাবে লিংক করতে হয়, মানে ভেরি সিম্পল যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা হবে। আমি আলোচনা শুরু করছি। আমি আগের কোডটাই নিয়ে নিয়েছি, ঠিক আছে। আমি ডে 1 থেকে কপি করে ডে 2 এর মধ্যে ইন্ডেক্স ফাইলটা আমি রেখে দিলাম। গতদিন যতটুকু করেছিলাম তার উপরেই কিছুটা হাত ঘোরানোর চেষ্টা করব। আমি আমার কোডটা রেখেছিলাম আমার মেশিনের ডি ড্রাইভে, তাই না? তো সেখান থেকে আমি যে কোনো ব্রাউজারেই রান করাতে পারি। এখন আমাকে অ্যান্সার করবে আকাশ যে যে HTML এর সার্ভার কোনটা। HTML তো একটা ল্যাঙ্গুয়েজ, প্রতিটা ল্যাঙ্গুয়েজেরই সার্ভার প্রয়োজন পড়ে, সার্ভার ছাড়া ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেট হয় না। সো HTML এর সার্ভার কোনটা বা কি আপনি বলেছেন কেন? আমি আকাশকে জিজ্ঞেস করেছি। হ্যাঁ, আকাশ শুনে নাই, আপনি বলেন। আচ্ছা, HTML এর সার্ভার মূলত ব্রাউজার। ওকে, সকল ব্রাউজারই HTML এর সার্ভার হিসেবে কাজ করে। গতদিন আমি এলাবোরেট করি নাই, আজকে এলাবোরেট করছি। সার্ভার বিষয়টা কি? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি সার্ভার সম্পর্কে যে বিষয়টা বলছিলাম, কিছুটা ধারণা থাকা উচিত ছিল সার্ভার সম্পর্কে আপনাদের, বিকজ আপনারা সি করেছেন, তাই না? সিটা কি আপনারা যে কোনো জায়গায় রান করাতে পেরেছেন? আমার তো মনে হয় না। হ্যাঁ, যে কোনো জায়গায় লিখতে পেরেছেন? পসিবল হয় না, না? হ্যালো, হ্যালো জি। আচ্ছা, তো কোথায় করেছেন আপনারা? সি তো লিখেছেন কোথাও, কি ইউজ করেছেন? দেন রান করেছেন কোথায়? কোড ব্লকসে করেছেন। ওকে, বাট সি এর যে ইন্টারপ্রেটার বা সার্ভার, এটা কিন্তু টার্বো, রাইট? টার্বোতে রান করে। আপনার যে কোডগুলো, সেই কোডগুলো যদি আপনি ভুল ভ্রান্তি করেন, আউটপুট আসে, রান করতে দেয়, তাহলে সিনট্যাক্স কেউ না কেউ চিনে, রাইট? এবং সিনট্যাক্স যদি কারেক্ট হয়, দেন আউটপুট কি হবে সেটাও তার মধ্যে বলা আছে। যে জায়গাটার মধ্যে সিনট্যাক্স বলা আছে এবং কোডের আউটপুট কি হবে সেটা বলা আছে, ওই জায়গাটাকেই সার্ভার বলা হয়। আমি বোঝাতে পেরেছি? সার্ভার কি মিম বলবে? ওকে, আবার বলছি, কোনো একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সের রুলস যেখানে বলা থাকে এবং কোডের আউটপুট কি হবে সেটা ওখানে নির্দিষ্ট করে দেয়া থাকে, ওই জায়গাটাকেই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের, একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের কথা বলছি, রাইট, তার সার্ভার বলা হয়। যে আমি সি এর রুলস লিখে রাখলাম আর ওখানে পিএসপি রান করে দিলাম, কাজ করবে? ওখানে সি রান করবে, কারণ সি এর রুলস সেখানে লেখা আছে, তাই কিনা? আপনারা সেম সেমিস্টারে পড়েন, বাট আপনাদের ব্যাচ আছে, ব্যাচ বি ব্যাচ এ এর ক্লাস করতে পারে না, রাইট? ব্যাচ এ ব্যাচ বি এর ক্লাস করতে পারে না, আদারওয়াইজ কি হয়ে যাবে? মিসম্যাচ হয়ে যাবে, টিচাররা ট্র্যাক করতে পারবে না কারা ক্লাস করলো। আমি বোঝাতে পেরেছি? তো সার্ভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এই তিনটা ল্যাঙ্গুয়েজের সার্ভার থেকে হচ্ছে ব্রাউজারে।
HTML CSS আর জাভাস্ক্রিপ্টের সার্ভারগুলো থাকে ব্রাউজারে, বা ব্রাউজারকেই এই তিনটা ল্যাঙ্গুয়েজের সার্ভার বলা হয়। ওকে, পিএসপির সার্ভার হচ্ছে অ্যাপাচি। আপনারা যখন পিএসপি শুরু হবে তখন দেখবেন আপনাদের মেশিনে অ্যাপাচি ইনস্টল করতে হচ্ছে, ওই সার্ভারের মধ্যে কোড রেখে রান করাতে হচ্ছে। এখন তো আপনি যে কোনো জায়গায় কোড রাখতে পারছেন, বাট রান করছেন কোথায়? ব্রাউজারে। তখন আপনাকে নির্দিষ্ট জায়গায় কোড রাখতে হবে এবং ব্রাউজারের মাধ্যমে এক্সিকিউট করতে হবে, কারণ পিএসপি তে যদি ইন্টারফেস দিতে হয় HTML দিয়েই দিতে হবে। মানে পিএসপি রান করবে পিএসপি সার্ভারে, HTML রান করবে HTML এর সার্ভারে। আমি বোঝাতে পেরেছি বিষয়গুলো? কমপ্লেক্স হচ্ছে না তো? মনে হচ্ছে এলোমেলো, মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? মিমের মাথার উপর দিয়ে যাচ্ছে। এবার বলেন। আউটপুট কি হবে সেটা দেখা থাকবে, ওই ল্যাঙ্গুয়েজের সার্ভার। হ্যাঁ, আচ্ছা। এখন এই যে কোডগুলো, সেই কোডগুলো ব্রাউজার চিনে, রাইট? কোডগুলো হচ্ছে HTML এর কোড, আর এগুলোকে বলা হয়ে থাকে ট্যাগ, রাইট? এর একটা নির্দিষ্ট নাম আছে, ট্যাগ। উপরেরটা হচ্ছে ওপেনিং ট্যাগ, নিচেরটা হচ্ছে তার ক্লোজিং ট্যাগ। ওকে, সো হরেক রকমের ট্যাগ আছে, হরেক রকমের, আমি বলছি কি হরেক রকমের ট্যাগ আছে। সো প্রত্যেকটা ট্যাগ মুখস্থ রাখার কোনো দরকার নেই, আপনার হাতে এডিটর আছে, আপনি ইজিলি ওই এডিটরের মাধ্যমে কোডগুলোকে ম্যানেজ করতে পারেন। প্রত্যেকেরই যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুর্বল বলে, এই দুর্বলতার মূল কারণ হচ্ছে ভয়, ভীতিটা। তারা এই হিজিবিজি টাইপের লেখাগুলো ভয় করে, মনে করে যেন অন্য গ্রহের কোনো কিছু, তো আমার দ্বারা এটা সম্ভব না। এবং এটাই আস্তে আস্তে করে বাড়তে থাকে যখন দিন গড়াতে থাকে গ্র্যাজুয়েশনের, এবং শেষ পর্যন্ত কেউ যদি অ্যাডপ্ট করতে না পারে ওই ভীতি নিয়েই তারা বের হয়, এবং সেখান থেকেই তারা তাদের ক্যারিয়ারকে মুভ করে ডিফারেন্ট ট্র্যাকে, মোস্টলি চলে যায় হচ্ছে নেটওয়ার্কিং এ, এবং যারা সাফার করে আফটার 3-4 ইয়ার্স, আলটিমেটলি তারা ব্যাক করে নিজ ট্র্যাকেই, বাট 4-5 বছর খাবি খাওয়ার পরে, রাইট? বিষয়টা হচ্ছে এরকম যে সবাই কিছু না কিছু করতে পারে গ্রাজুয়েশন কমপ্লিট হলে। গ্রাজুয়েটদের নেওয়ার জন্য মানে কোম্পানিতে কাজের অভাব নেই, লোকের অভাব আছে, বাট যারা কাজ করবে তারা বলে আমরা কাজ পাই না, বিকজ তারা কাজ জানে না। তারা কাজ জানে না বলেই কোম্পানি তাদেরকে নিতে চায় না। আমি বোঝাতে পেরেছি? এখন বিষয়টা হচ্ছে যে যাদের ভীতি থাকে তারা মনে করে তার কেটে একটার সাথে আরেকটা জোড়া দেয়াই তো সহজ কোড লেখার চাইতে। তো আমি ঢুকে পড়ি 12-13-15 হাজার টাকায়, আস্তে আস্তে করে এটা বাড়তে থাকে, তারাও খুশি হয়, রাইট? এবং 4-5 বছর এটা একটু একটু করে বেড়ে 35-40 পর্যন্ত যায়, বাট তারপরে আর কোনো লেভেল নেই ওই ট্র্যাকে, এরপরে আর কোনো পজিশনই নেই বাংলাদেশে। সো যখন দেখে যে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা 4 বছর পরে বা 5 বছর পরে তার ডাবল স্যালারি ড্র করছে এবং সে সামনের দিকেই যাবে, তার পেছনে তাকানোর কোনো দরকার নেই, তখন ওই তাদের ফ্রেন্ডরাই যারা 5 বছর ধরে 40 পর্যন্ত পৌঁছেছে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। ওকে, সো কি বলছিলাম? সার্ভার নিয়ে, তাই না? সার্ভারের সংজ্ঞা মিম দিতে পেরেছে। জমজম এর পরের অ্যান্সারটা করবে। আচ্ছা, তো আমরা শিখছি কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট, ওকে? এবং যা বলছিলাম সেটা হচ্ছে যে ভীতির যে বিষয়টা, এই যে বিষয়গুলো যেগুলো আমরা বলছি HTML CSS, এর জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার কোনো দরকার নেই আমাদের মতে, রাইট? এটা যে কেউ শিখতে পারে, যে কেউ শিখতে পারে। এর অর্থ হচ্ছে অত্যন্ত সহজ টাইপের কোনো কিছু যা যে কেউ রপ্ত করতে পারবে।
আমাদের ইন্ডাস্ট্রিতে বা যদি আমি বলি অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেখানে 40% নন আইটি পিপল আছে যারা অত্যন্ত দক্ষতা সহকারে আইটি ট্র্যাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন, যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ভিন্ন সাবজেক্টের, ইসলামের ইতিহাস, অর্থনীতি, হ্যাঁ, কেমিস্ট্রি, ম্যাথ বা যে কোনো সাবজেক্ট, আমি বুঝতে পেরেছি। তো তাদের এই বিষয়ে পড়ালেখাই নেই, তারপরেও তারা খুব খুব ভালোভাবেই টিকে আছে এবং কাজ করছেন। আর আপনারা এই ট্র্যাকের থিওরিটিক্যাল বিষয়গুলো অ্যাটলিস্ট 4 বছর ধরে টিচারের কাছ থেকে ফ্রেন্ড সার্কেলে বইয়ের মাধ্যমে কি করছেন, শিখছেন। তো আপনাদের দায়িত্বটা বা শেখার স্পিডটা অন্যদের তুলনায় অনেক বেশি হবে এবং আপনাদের আউটপুটটা ভালো হবে, সেটাই কিন্তু কোম্পানিগুলো এক্সপেক্ট করে, রাইট? আমরা আশ্চর্য হয়ে দেখেছি যে সিএসসি তে পড়ার পরেও তারা নন আইটিতে কাজ করে। কারণ কি? তারা এই জিনিসগুলোকে ভয় করে, রাইট? এখন এবিসিডি আর এই লেখাগুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য আছে কিনা? আপনারা 2টা সেমিস্টার শেষ করেছেন, বেশি না, হয়তো 5-7টা কোর্স আপনারা কমপ্লিট করেছেন। আমি যদি বলি ফার্স্ট সেমিস্টারের কোনো একটা কোর্সের কোনো একটা পার্টিকুলার কোশ্চেনের অ্যান্সার আপনারা এখন করতে পারবেন না, মনে নেই, ভুলে গেছেন, তাহলে এটা পড়ানোর কি দরকার ছিল? আছে। ওই কোর্সটা করার সময় যে এনভায়রনমেন্টে ছিলেন এবং যে নলেজটা আপনার ভেতরে গেছে, এটা পরে আপনাকে সাহায্য করবে। সবকিছু মনে রাখার প্রয়োজন পড়ে না, শুধু মনে রাখতে হয় কাজের জন্য কিছু কোড, কিছু সিনট্যাক্স, নাথিং এলস, রাইট? এই যে সিনট্যাক্স গুলো আপনারা দেখছেন, যেটা HTML এবং ফার্স্ট প্রোগ্রামিং সিনট্যাক্স আপনারা নিয়ে কাজ করছেন, এগুলো আমি বারবার বলছি যে মুখস্থ রাখারও দরকার নেই, জাস্ট প্র্যাকটিস করতে হবে। কোনটার পরে কি এবং কিভাবে দিলে কি আউটপুট আসে, তো এখানে ভয় পাওয়ারও কোনো কারণ নেই, তাই না ইকবাল? ভয়ের কিছু আছে এর মধ্যে? আপনাকে কি এর ভেতর থেকে এসে কেউ কামড় দেবে? বড় জোর লাল হয়ে থাকবে, আউটপুট দেবে না, রাইট? কারণ আপনি ওই অ্যালাইন লিখতে গিয়ে অন্য একটা কিছু লিখবেন, আপনি হাইট লিখতে গিয়ে ভিন্ন একটা কিছু লিখবেন, সে তো মেশিন, তো মানুষ না, রাইট? আমি কি করতে চেয়েছি সেটা তো সে বুঝবে না, সে যা বোঝে সেটা আমাকে লিখতে হবে, ক্লিয়ার? সো এখানে ভয়ের কোনো কারণই নেই, বিষয়গুলো কঠিনও না, দরকার শুধু ধৈর্যের, প্র্যাকটিসের। হ্যাঁ, এর জন্য সময় বের করতে হবে এবং সময় দিয়ে একটু প্র্যাকটিস করতে হবে, রাইট? বারবার বলছি, আপনাদের ক্যারিয়ার কিন্তু এই কোডে, ফেসবুকে বা বইয়ের মধ্যে না, রাইট? বই আপনাকে পড়তে হবে প্রচুর, বাট বইয়ের কোনো পড়াই আপনি আলটিমেটলি মনে রাখতে পারেন না। বই যে দিয়ে যে জ্ঞান অর্জন হয় সেটা কোনো না কোনো সময় কাজে লাগে, যেটাকে আমরা বলি এক্সপেরিয়েন্স। বুক অলওয়েজ এক্সপেরিয়েন্স দেয়, ওই এক্সপেরিয়েন্সকেই বলা হয় নলেজ, রাইট? সো আর কোডিং আপনাকে কি করবে? স্কিল করবে, রাইট? স্কিলের মাধ্যমে আপনি চাকরি পাবেন। জ্ঞানী লোককে লোক চাকরি দেয় না, স্কিল লোককে চাকরি দেয়। জ্ঞানী লোক কাজ করে না, জ্ঞান দেয়, আর স্কিল লোক কাজ করে, পয়সা কামানো যায় তাদের দিয়ে। তো আপনাকে ফার্স্ট কিছুদিন হলেও আপনাকে ওই স্কিল লোকের কাতারে আসতে হবে। আর জ্ঞানী লোক, কম বয়সে জ্ঞানী লোককে জ্ঞানী লোক বলা হয় না, চুল পাকতে হয়, তখন তাকে জ্ঞানী লোক বলা হয়। সেটা বুঝতে পেরেছি, রাইট? আমাদের দেশে যারা জ্ঞানী গুণী লোক, একটু খেয়াল করে দেখবেন সবাই 70-এর কোঠায়, তাই না? বাট তার চেয়েও অনেক জানা মানুষ আছে, তাদের চুল দাঁড়িয়ে এখনো পাকে নাই, এই কারণে তারা বুদ্ধিজীবী হয় নাই। তো তার আগ পর্যন্ত তো আপনাকে কামলা হিসেবে কাজ করতে হবে।
সো জ্ঞানের সাথে আপনার স্কিল থাকতে হবে, রাইট? ওকে, নাও এখন আমি ছোট ছোট কিছু সিনট্যাক্স দিয়ে আউটপুট তৈরি করার চেষ্টা করব। ওকে, যে where is it web development, আমি ডে 2 তে আছি, ইন্ডেক্স নিয়ে কাজ করছি। আমি আউটপুট টা দেখি। দেখেন আমাদের হাতে এই আউটপুটটা রয়েছে। এই আউটপুটটা আপনি যদি লেখাটা শেষ করেন এবং আপনার ফাইলটা ডেস্কটপে মিম নামে একটা ফোল্ডার আছে, index.html নামে ফাইল আছে, রাইট ক্লিক করে ব্রাউজারে ওপেন করলে এরকম একটা আউটপুট আসার কথা, যদি আপনি ঠিকঠাক মতো লিখেন। হ্যাঁ, ইকবাল ওকে একটু সাহায্য করবে। ওকে, তো দেখেন এই জায়গাটাতে আমি মাঝের জায়গাটাতে কিছু একটা লেখার চেষ্টা করব এখন। আর এই জায়গাটা হচ্ছে কন্টেন্ট, তাই না? একটু খেয়াল করেন তো, আমি কন্টেন্টের মধ্যে লিখতে চাচ্ছি, এই যে কন্টেন্টের মধ্যে লিখতে চাচ্ছি। সো আমি কন্টেন্টটাকে ডিলিট করে এই টিডির মধ্যে আমি যা লিখবো সেটাই কিন্তু আমার আউটপুটে আসবে। তো আমি জাস্ট ডট লিখেছি, এই ডটটা কোথায় যায় একটু খেয়াল করেন, যেখানে কন্টেন্ট লেখা ছিল সেখানেই কিন্তু ডটেড লেখাটা আসছে। বাট আমাদের লেখাগুলো তো এই জায়গা থেকে শুরু হওয়ার কথা, তাই না? শুরু হয়েছে মাঝখান থেকে। তো মাঝখান থেকে লেখাটা যদি উপরের দিক থেকে শুরু করতে চাই, টিডির মধ্যে একটা অ্যাট্রিবিউট দিতে হয়। অ্যাট্রিবিউটের কি কাজ? নাম বলবেন, আর অ্যাট্রিবিউটের কাজ কি সেটা বলবেন। আমি গতদিন বলেছিলাম যে অ্যাট্রিবিউট কি করে। নাম বলেন আপনার। লিয়া, লিয়া, লিয়া। মিশকাত, অ্যাট্রিবিউটের কাজ কি? জমজম তো জানেই না, মিম তো আসেই নাই। ইকবাল বাহার চৌধুরী। একটা ছোট্ট কথাতেই অ্যান্সার নেওয়া সম্ভব। বিহেভিয়ার পরিবর্তন করা ট্যাগের, রাইট? কোনো একটা ট্যাগ যে আউটপুট দেয়, ওই ট্যাগের বিহেভিয়ার চেঞ্জ করতে গেলে আপনাকে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, রাইট? টিডি বাই ডিফল্ট কোনো টেক্সট একেবারে মিডল অ্যালাইন থেকে শুরু করে, মাঝখান থেকে শুরু করে। মিডল অ্যালাইন বলতে বোঝায় যে উপরে এবং নিচের জায়গা রেখে মাঝখান থেকে শুরু করবে, এবং উপরে এবং নিচে জায়গা রাখবে কোথায়? হরাইজন্টালি অর ভার্টিক্যালি? ভার্টিক্যালি, রাইট? এটাকে ভার্টিক্যাল স্পেসিং বলে, আর এটাকে হরাইজন্টাল স্পেসিং বলে। তো আমি টপে নিতে চাচ্ছি, হ্যাঁ, আমি ভার্টিক্যালি টপে নিতে চাচ্ছি। ভার্টিক্যাল অ্যালাইনে আমি তাকে কোথায় নিতে যাচ্ছি? টপে। সো অ্যাট্রিবিউট আছে ভি অ্যালাইন, এটাকে আমরা বলি ভার্টিক্যাল অ্যালাইন, এবং যার ভ্যালু যদি টপ আমি লিখি,
তাহলে লেখা শুরু হয় উপর থেকে, এই ডটেরটা তখন এখান থেকে চলে আসে। বাট আমি শুধু একটা টিডিতে দিয়েছি, খেয়াল করেন আমি যে টিডিটাতে দিয়েছি সেই টিডিতেই ভার্টিক্যাল অ্যালাইন টপ হয়েছে, তার লেখাগুলো উপর থেকে শুরু হয়েছে। যদি কোনো কিছু না লিখি, লেখা শুরু হয় কোথা থেকে? মাঝখান থেকে। ক্লিয়ার? ওকে। সো আমি একটা পত্রিকা খুলে রেখেছি, এখান থেকে কিছু কিছু নিউজ যদি দেই, যে কোন একটা পচা দল হেরে গেছে, ধরেন আমি এই নিউজটাই করব, এখানে প্যারা আছে, এখানে হেডার আছে, রাইট? সো আমরা হেডার দিতে শিখেছিলাম গতদিন, সো আমি আবারও রিপিট করছি। হ্যাঁ, গতদিন আমরা হেডার তৈরি করতে শিখেছিলাম না আকাশ? হেডার করতে শিখেছিলাম। সো হেডার কিভাবে করা যায়, সবচেয়ে বড় হেডার কিভাবে আমি করতে পারি, মানে H1 দিয়ে আমি সবচেয়ে বড় হেডার করতে পারি। সো আমি H1 ট্যাগটা যদি লিখি, H1, রাইট, অটো ক্লোজিং হচ্ছে, আমি কপি করে পেস্ট করলাম, রাইট? এখন আমি লিখলে বাংলা আসছে এখানে, মিশকাত বলল যে বাংলা লিখলে বক্স বক্স আসছে, এটা ফ্রন্টের কারণে হয়। ওকে, সো আপনাদের মেশিনগুলোতেও এটা আপনি ঠিক করে নিতে পারেন। টুলসে গিয়ে অপশন বলে একটা জায়গা আছে, চেক দেখেন, অপশন বলে একটা জায়গা আছে নেটবিনসে। অপশনে গিয়ে আপনি লেখার সাইজ, কালার, ফন্ট সবই চেঞ্জ করতে পারেন। এই যে এখানে বলা আছে ফন্ট অ্যান্ড কালার্স। ওকে, সো আমি ফন্ট অ্যান্ড কালার্সে যাচ্ছি, আমার এরিয়াল ইউনিকোড MS-24 এখানে সেট করা আছে। সো আমি আমি যখন বাংলা লিখতে চাচ্ছি, আমার ইউনিকোডে যেতে হবে। ওকে, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, এরিয়াল ইউনিকোড MS, ফন্ট যে সাইজ দেবেন সেই সাইজই আসবে। সো ইউনিভার্সাল, বাংলা, ইংলিশ, উর্দু, ফার্সি, যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি যদি নেটবিনসে দেখতে চান, আপনাকে এই ফন্টটা দিতে হবে, এরিয়াল ইউনিকোড MS। ঠিক আছে? আর ফন্টের সাইজ আপনি ইচ্ছে মতো দিতে পারেন, ফন্টের ফ্যামিলি, ফন্টটার আপনি প্লেন, ইটালিক, বোল্ড যদি করতে চান, যেরকম করতে চান ঠিক সেরকমই আপনার কাছে আসবে। বুঝতে পেরেছেন? ইয়েস অর নো বলতে হবে। আর আগামী দিন থেকে ভিন্ন ল্যাপটপে আপনি নেটবিনসেই কাজ করবেন, বাসায় নেটবিনস ইনস্টল করে নেবেন। ওকে, ইকবালের সাহায্যে মোটামুটি সবকিছুই আপ টু ডেট থাকবেন নেক্সট ক্লাসের জন্য। ওকে, নেক্সট ক্লাস আমি নিব না, নেক্সট ক্লাস ভিন্ন ট্রেনার নেবে। যদি আগামীকালকে ক্লাস আপনারা করতে চান, সেটাও ব্যবস্থা করা সম্ভব। আদারওয়াইজ নেক্সট ক্লাস, বাট শিডিউলটা আগে থেকেই বলতে হবে। আপনাদের তো এখনো ক্লাস শুরু হয় নাই, কবে থেকে শুরু হবে? রুটিন এখনো দেয় নাই। সো রুটিন হলে সেই সময় শিডিউল করে দিয়ে দেন ক্লাস স্টার্ট করতে হবে। সো আগামী দিন আপনারা আরেকটা ক্লাস করে নিতে বলেন। থাকার কথা, হ্যাঁ, এটা সব সময়ই থাকে, এরিয়াল ইউনিকোড MS।
Arial Unicode. ইউনিকোড নামে কোনো কিছু আছে কিনা দেখ। ইউনিকোডটা থাকলে ওটাই সিলেক্ট করেন। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। এই তো ভাই, এটা ঠিক করে নেবেন। আমি এখন কিছু ছোট ছোট জায়গায় কাজ করি আর কি। দেখেন আমি টেক্সট লিখেছি এবং যদি আউটপুটটা দেখি, আউটপুটটা আমার এখন এখানে আসবে। এখানে আউটপুটটা বাংলাতে আসছে, তাই না? কারণ UTF-8 দেওয়া আছে। আবার আমি যখন এখান থেকে প্যারা আকারে করতে চাইবো, আমি গতদিন প্যারাগ্রাফের বিষয়টা আপনাদের শিখিয়েছিলাম, তাই না? প্যারাগ্রাফের বিষয়টা শিখিয়েছিলাম, আমি আবারও রিপিট করছি জাস্ট বিকজ অফ দুইজন নতুন স্টুডেন্ট আছে। সো পি দিতে হয়, তাই না? প্যারাগ্রাফের জন্য কি দিতে হয়? পি দিয়ে শুরু করতে হয়, পি দিয়ে শেষ করতে হয়। এখানে কোনো একটা ঝামেলা হচ্ছে, কোনো একটা টেক্সট ওরিয়েন্টেড ঝামেলা হচ্ছে। লেটস চেক। দেখেন আমরা কিন্তু দুইটা প্যারাগ্রাফ পাচ্ছি। প্রথমটাতে লেখা কম, দ্বিতীয়টা আমার প্যারাগ্রাফ হয়েছে। সো ঠিক এরকম করে আপনারা যেটা করবেন এখন, সেটা হচ্ছে যে ছোট ছোট প্যারা করে করে, আগে হেডিং দেন প্যারা, যে আপনার এডুকেশন সম্পর্কে লিখবেন। আপনারা যখন সিভি লিখেন, এইচএসসি, এসএসসি, অনার্স লিখেন না, একটা প্যাটার্নে লিখেন, ইউনিভার্সিটির নাম, সাবজেক্ট এগুলো লিখেন, গ্রেড। সো উপরে লিখতে হবে এডুকেশনাল ইনফরমেশন, সেটা হচ্ছে হেডার 1-এ যাবে। তারপরে যদি লিখেন ব্যাচেলর ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রিটা হেডারে কত যাবে? আর একটু ছোট হবে, হ্যাঁ 3 ইউজ করতে পারেন, হেডার 3। তার নিচে আপনি আপনার ইউনিভার্সিটির নামটা বোল্ড, মানে হেডারে 4 বা 5 করলেন, দেন নাম ইনফরমেশন গুলো দিলেন। আমি বোঝাতে পেরেছি? সো এভাবে আপনারা আপনাদের পেজটা সাজিয়ে ফেলেন। আপনি ওকে একটু সাহায্য করেন, ঠিক আছে? আপনি নিজে করেন এবং মিমকে একটু সাহায্য করেন। আর আপনারা চারজন, মিশকাত, জমজমকে একটু সাহায্য করবেন। আমরা নতুন কিছু বিষয় দেখি। আমরা হেডার আর প্যারাগ্রাফ দেখেছিলাম এবং তার উপরে প্র্যাকটিস করেছি। এখন আমরা টেক্সটের ভেতরে ছোট ছোট বেশ কিছু ট্যাগ রয়েছে যেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। কখনো আন্ডারলাইন করার প্রয়োজন পড়ে, কখনো মার্ক করার প্রয়োজন পড়ে, ওকে, কখনো বোল্ড করার প্রয়োজন পড়ে, ইটালিক করতে হয়। আবার কখনো কখনো আপনি সাফিক্স দেখবেন, বেস দেখবেন, যে লেখাগুলো আপনাকে লিখতে হতে পারে,
সাফিক্স প্রিফিক্স যে বিষয়গুলো আছে, কখনো কখনো আপনাকে বুলেট পয়েন্ট করতে হতে পারে, লিস্টিং আছে না, যে আপনাকে বলা হলো যে আপনার কোন কোন বিষয়ে দক্ষতা আছে, আপনি লিখছেন বুলেট করে করে, লিখেন না আপনার ওয়ার্ডে তো বুলেট দিয়ে দিয়ে লিখেন, সো পয়েন্ট আকারে লিখেন। সো এই বিষয়গুলো টেক্সট আকারে HTML দিয়ে আমরা ম্যানেজ করে থাকি। তো আমি কিছু ইংলিশ টেক্সট নিব এখন। আমি টালা ট্রেনিং সাইট থেকেই নিচ্ছি। এটা আমাদের একটা কোর্স, শুধু Laravel এর কোর্স, দি ওয়েব এডিশন বাই ডেভেলপিং রিয়েল লাইফ ওয়েবসাইট। তো এই কোর্সটা শুরু হয় Laravel থেকে, বাট আপনাদের Laravel কিন্তু শুরু হবে এই কোর্সে 15টা ক্লাস পরে। তার আগে আপনাদের ব্যাকগ্রাউন্ড রেডি করতে হবে। হ্যাঁ, আপনার HTML, CSS, PHP বেসিক, অবজেক্ট ওরিয়েন্টেড কোনো কিছু জানেন না। ওকে, তো এই কোর্সে একটু খেয়াল করেন, কোনো কোনো জায়গাতে এই যে ওভারভিউ গুলোতে ধরেন একটা আউটলাইন তৈরি করা আছে এই কোর্সে, এবং এরকম যদি একটা আউটলাইন আপনাদের তৈরি করতে বলা হয়, এখন আপনারা করতে পারেন, হেডার দিতে পারেন, লিখতে পারেন, রাইট, এবং সিরিয়ালি লিখেছেন, এই লেখাটাও কিন্তু আপনারা পারবেন। বাট কোনো কোনো সময় একটু খেয়াল করে দেখেন, এখানে লেখার মাঝখানে বোল্ড দেখা যাচ্ছে, কোনো কোনো লেখাতে ইটালিক আসবে, আন্ডারলাইন থাকবে, মার্ক আসবে, বড় হতে পারে, ছোট হতে পারে। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যেতে পারে যে 1 2 3 4 করে লিস্টিং করা আছে, সাব লিস্টিং করা আছে, বুলেট করে দেওয়া আছে, কোনো কোনো সময় ফর্ম দেখা যেতে পারে। সো এই কাজগুলো সবই HTML দিয়ে হয়। আবার এই জায়গাটা একটু খেয়াল করেন, এখানেও পাশাপাশি ছাড়াও 2টা কলাম দেখা যাচ্ছে, তার মানে এখানে একটা টেবিল আছে, বাট এই টেবিলটার বর্ডার টর্ডার কোনো কিছু দেখা যাচ্ছে না। বুঝতে পেরেছি? আচ্ছা, আমার ইচ্ছে মতো আমরা টেক্সটগুলোকে প্লেস করতে পারছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই টেক্সটটাকে কপি করে নিয়ে এর উপরে ছোট ছোট ট্যাগগুলো আমরা দেখার চেষ্টা করব। ভেরি সিম্পল, আবারও বলছি, লাইক আমি একটা স্ট্যান্ডার্ড হেডার সেট করতে চাচ্ছি। হেডার স্ট্যান্ডার্ড মূলত H3, H1 রেয়ার কেসে ইউজ করা হয় পেজের শুরুতে, আদারওয়াইজ অলওয়েজ প্যারার হেডার হিসেবে আমরা H3টা ইউজ করে থাকি। ওকে, সো কোনো প্যারাগ্রাফের বা কোনো অনেকগুলো লিখে আপনি একটা প্যারাগ্রাফে একদম শুরুতে যেতে চাচ্ছেন, শেষে যেতে চাচ্ছেন, হোম প্রেস করলে আপনি যদি প্যারার শেষে থাকেন, হোম প্রেস করলে শুরুতে চলে যাবে, রাইট? আমি হোম প্রেস করেছি, আপনাদের কিবোর্ডে হোম আছে না, কিবোর্ডে কিন্তু হোম আছে, এন্ড আছে, আমি এন্ড প্রেস করলে সেটা এন্ডে চলে যাবে। বুঝতে পেরেছি? সেগুলো ছোট ছোট কি ইউজ গুলো কিন্তু একটু সুইফট করবেন, হ্যাঁ, একটু দ্রুত যেন আমরা এই কাজগুলো করতে পারি। বাই দ্য ওয়ে, এখন যদি আমি লোডিং এ যাই, দেখেন আমাদের লেখা এবং প্যারাগ্রাফ শো করছে। ওকে, নাও আমার ফার্স্ট টার্গেট যে আমরা লেখাকে ইটালিক করব। ইটালিক মানে কি, একটু লেখা বাঁকা হয়ে যায় না, আপনারা ওয়ার্ডে লিখেন। ফর এক্সাম্পল, আমি এই অংশের লেখাটাকে ইটালিক করতে চাচ্ছি, যতটুকু আমি সিলেক্ট করে রেখেছি। ওকে, we provide professional specialized training in Laravel. So
ইটালিক করার জন্য ট্যাগগুলো ভেরি সিম্পল। হ্যাঁ, আই ফর ইটালি। আমি যেখান থেকে শুরু করব এবং যতটুকু অংশ আমি ইটালিক করতে চাচ্ছি সেখানে গিয়ে এটাকে কভার করে দিব, এন্ড করে দিব। ঠিক আছে? সো এবার যদি আমরা চেক করে দেখি আমার লেখাটা কিন্তু ইটালিক হয়েছে, বোঝা যাচ্ছে লেখাটা ইটালিক হয়েছে। ওকে, তো একই কাজ ইটালিক করার জন্য আমরা আরেকটা ট্যাগের সাহায্য নিতে পারি, তার নাম হচ্ছে ইএম। লাইক আমি 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 আবার আরেকটা ভিন্ন ট্যাক্স, ফর এক্সাম্পল লার্ন এভরিথিং অ্যাট ওয়ান প্লেস, এই কথাটা যদি ইএম নামে ট্যাগের মধ্যে রাখি, এই ট্যাগটা দিয়েও আমরা ইটালিক করে থাকি। সো ইটালিক করার জন্য দুইটা ট্যাগ, একটা হচ্ছে আই ট্যাগ এবং ইএম ট্যাগ। দেখেন ইএম ট্যাগটা দিয়েও আমি ইটালিক করতে পারছি। ওকে, নাইস। এবার আন্ডারলাইন ট্যাগ, আন্ডারলাইন দিব। আমি কোনো একটা লেখার নিচে একটা দাগ দেন না আপনারা বই পড়ার সময় দাগ দেন, রাইট? সো এটাকে আন্ডারলাইন আমরা বলি। যে আন্ডারলাইন করার জন্য যে লাইক কালারটিং is the missing pieces in learning Laravel. So এখানে আমি যদি ইউ লিখি, আন্ডারলাইন যতটুকুকে করতে চাচ্ছি, আমি আন্ডারলাইন করতে পারছি। অথবা আমি জাস্ট স্পেশালাইজড ট্রেনিং ইন Laravel এই কথাটাকেই যদি আন্ডারলাইন করতে চাই, আমি যে এটাকে ইটালিক করেছি তাই বলে যে এটাকে আর কোনো কিছু করা যাবে না সেটা কিন্তু কোথাও লেখা নেই, রাইট? তো আমি এখান থেকে যদি ওকে আন্ডারলাইন করতে চাই, ইউ খেয়াল করেন কিভাবে শেষ করছি। আমি কিন্তু এই যে আইটা কি, যেহেতু বাইরে আছে, সে আমার প্যারেন্ট, ইউ তার চাইল্ড, সো চাইল্ড প্যারেন্টের আন্ডারেই থাকবে অলওয়েজ। যেহেতু ভেতরে শুরু হয়েছে, ভেতরেই কি হবে, শেষ হবে। আমি যদি সিনটেক্সটা এভাবে দিতাম আউটপুট আসবে, বাট আপনি খুব পোর কোড করলেন, এরর চলে আসে। খেয়াল করেছেন রেড মার্ক চলে আসছে না? সো এই রেড মার্কসটা কোডে থাকা যাবে না। তো আমারটা আন্ডারলাইন হচ্ছে, বাট এটা অনেক পুরনো ট্যাগ। এখনকার দিনে আন্ডারলাইন, আমাদের সময় আমরা বা আমাদের সিনিয়র যারা তাদেরকে দেখতাম তারা আন্ডারলাইন করতো, কারণ ওই সময় মার্কার ছিল না, রাইট? মার্কার ছিল না। এখন মার্কার আসে, ট্রান্সপারেন্ট মার্কার, আপনারা আন্ডারলাইন করেন না, মার্ক করেন। মার্কার দিয়ে এঁকে দেন, বাট নিচে লেখাগুলো দেখা যায়, লেখাটা ব্যাকগ্রাউন্ডে, কালারটা ব্যাকগ্রাউন্ডে বসে যায়, রাইট? মার্কারের কালারটা। সো ব্রাউজারেও তাই, যে আমি যদি কোনো একটা পার্টিকুলার লেখাকে মার্ক করে রাখতে চাই, লাইক Laravel এই কথাটাকে যদি আমি মার্ক করতে চাই, মার্ক নামে একটা ট্যাগ আছে। এই মার্ক ট্যাগটা যতটুকু কে কভার করবে, লাইক বেসিক আন্ডারস্ট্যান্ডিং পর্যন্ত আমি দিলাম। একটা ওয়ার্ডও হতে পারে, পুরো একটা প্যারাগ্রাফও হতে পারে। সো যতটুকু আমি দিব সেই অংশটুকু কি হবে, মার্ক হয়ে যাবে। ওদের ডিফল্ট কালার কি, ইয়েলো। আমি এই কালার চেঞ্জ করতে পারি সিএসএস এর মাধ্যমে। আমি যদি সিএসএস জানি তখন এই মার্ক ট্যাগের কালারও আমি চেঞ্জ করে ফেলতে পারবো, তার যে ডিফল্ট কালার রয়েছে। সো আমি অলরেডি চারটা ট্যাগ বলেছি, সিম্পল, আই, ইএম, ইউ, মার্ক। ঠিক আছে? কনফিউশন আছে? নেই, শুধু ইউজ করতে হবে। ওকে, এবার আমরা যে ট্যাগটা দেখব সেটা হচ্ছে স্ট্রং এবং বোল্ড। দুটোর একই কাজ। আপনারা কি ওয়ার্ডে গিয়ে সিলেক্ট করার পর বি প্রেস করেন বোল্ড করার জন্য, রাইট? ওয়েবেও বি আছে, বোল্ড অথবা স্ট্রং লিখতে হয়। তো আমি এই যে হেল্প
people learning Laravel এই কথাটাকে যদি আমি বি ট্যাগের মধ্যে রাখি, আমি ইচ্ছে মতো করছি কিন্তু জাস্ট ট্যাগ শেখানোর জন্য বি ট্যাগের মধ্যে রাখি, কারণ সেটা কিন্তু বোল্ড হচ্ছে। এবং আমি এই বোল্ডের কাজটা স্ট্রং নামে যে ট্যাগটা আছে সেটা দিয়েও করতে পারি। সেম কাজ, তাহলে সেম দুইটা ট্যাগ শিখলাম, আই আর বি। আই এর সিমিলার ট্যাগ হচ্ছে ইএম আর বি এর সিমিলার ট্যাগ হচ্ছে স্ট্রং, রাইট? ওকে, এবার আসি বিগ অ্যান্ড স্মল। অনেক সময় দেখবেন যে কোনো কোনো প্যারাগ্রাফে একটা নির্দিষ্ট লাইন অথবা কোটেড যে লেখাটা, কোটেশন দেওয়া যে লেখাটা যেটাতে ফোকাস দেয়া হচ্ছে, ওই লেখাটা একটু বড় থাকে অন্য লেখার চাইতে। আবার কোনো কোনো সময় দেখা যায় কোটেড লেখাটা ছোট থাকে। সো ফন্টটাকে একটু বাড়ানো অথবা একটু ছোট করার জন্য বিগ আর স্মল নামে যে দুইটা ট্যাগ, সেই দুইটা ট্যাগ আমরা ইউজ করে থাকি। লাইক আমি যদি বলি যে ইন দিস কোর্স, এই কথাটুকুকে আমি একটু বেশি এমফাসাইজ করব, আমি বিগ ট্যাগ এখানে ইউজ করতে চাচ্ছি। সো জাস্ট বিগ ট্যাগের আন্ডারে যদি আমি এদেরকে দিয়ে দেই, একটু খেয়াল করেন স্বাভাবিকের চাইতে লেখাটা একটু বড় হয়ে গেছে, রাইট? স্বাভাবিকের চাইতে লেখাটা একটু বড় হয়ে গেছে। সো বিগ ইউজ করার জন্য লার্ন এভরিথিং অ্যাট ওয়ান প্লেস, এটাকে যদি আমি একটু ছোট করতে চাই স্বাভাবিকের চাইতে, লাইক স্মল, রাইট? একটু খেয়াল করেন যে যদি হেল্পলাইন এভাবে না আসে, কিছুক্ষণ আগে আসছিল না, যদি হেল্প না আসে কন্ট্রোল ধরে স্পেস দিতে হয়, তাহলে হেল্প চলে আসে। তো স্মল ট্যাগ আমি ইউজ করছি। লার্ন এভরিথিং এই কথাটুকুকে আমি স্মল করতে চাচ্ছি। তো দেখেন অন্যদের চাইতে সে ছোট হয়ে গেছে, বুঝতে পেরেছি? সো বড় কিভাবে করতে হয়, ছোট কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমরা পাচ্ছি। আমি রিপিট করছি, আমি টেক্সট ওরিয়েন্টেড ট্যাগ শেখানোর শুরুতেই আলোচনায় নিয়ে আসছি আই ফর ইটালিক, ইএম ইটালিক, ইউ ফর আন্ডারলাইন, এম মার্ক, রাইট? এম এ আর কে, মার্ক ট্যাগ দিয়ে আমি মার্ক করতে পারছি। আমি বিগ এবং স্মল ট্যাগ দিয়ে বড় এবং ছোট করতে পারছি। বি ট্যাগ দিয়ে আমি স্ট্রং করতে পারছি, মানে বোল্ড করতে পারছি। স্ট্রং ট্যাগ সিমিলার কাজই করছে। ওকে, এবার আরো দুইটা ইম্পর্টেন্ট ট্যাগ দেখব যার কাজ হচ্ছে প্রিফিক্স এবং সাব, যেটাকে বলা হয় যে লাইক লেখা নিচে আসবে এবং লেখা উপরে আসবে। যে লাইক আমি স্কোয়ার দিতে চাচ্ছি অথবা আমি বেস দিতে চাচ্ছি, যে লাইক H2O বলছেন, রাইট? আবার আপনি a প্লাস বি স্কোয়ার বলতে চাচ্ছেন বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে চাচ্ছেন, রাইট? সো ওই ট্যাগগুলো রয়েছে। তো স্পেসিফিক ট্যাগগুলোর জন্য যে লাইক আমি যদি বলি এরকম a প্লাস বি এবং স্কোয়ারটা আপনি দিতে চান, তাহলে SUP সুপার বলে একটা ট্যাগ আছে যার আন্ডারে দিয়ে দিতে হবে এই অংশটাকে, যাকে আপনি পাওয়ার করতে চাচ্ছেন। SUP দেখেন লেখাটা উপরের দিকে গেছে। আবার আপনি যদি বলেন যে H2O, আপনি ও বলছেন, বাট টুটা তো পাশাপাশিই আছে, রাইট? আরেকটা ছোট্ট ট্যাগ আপনাদের দেখায়, এটা হচ্ছে বিআর। বিআর ট্যাগ কি করে? লাইনকে ব্রেক করে। সো পাশাপাশি ছিল আমার লেখাগুলো, আমি পাশাপাশি দেখাতে চাচ্ছি না, আমি নিচে দেখাবো। সো বিআর ট্যাগ, বিআর স্ল্যাশ শুধু দিলেই এটা চলে আসে। আবার আরেকটা ট্যাগ আছে সিমিলার ট্যাগ, সেটা হচ্ছে HR স্ল্যাশ। এটাও নিউ লাইন দেয়, বাট একটা
সেপারেটর তৈরি করে হরাইজন্টালি। সো হরাইজন্টাল সেপারেটর সহ আসবে। দেখেন একটা লাইনের মতো আসছে না, সে একটা লাইন ব্রেকও করেছে এবং মাঝে একটা দাগও কেটে দিয়েছে। সো দুইটা ট্যাগ বিআর আর এইচ আর। ওকে ওকে, এখন H2O কে আমরা যদি শেপে আনতে চাই, এস ইউবি সাব, সো আমরা সাব ট্যাগের হেল্পটা নিচ্ছি। আমরা সাব ট্যাগের হেল্পটা নিচ্ছি। সো আমরা স্কোয়ারও করতে পারি, আমরা বেজেও যেতে পারি। এছাড়াও আপনি যখন ইকুয়েশন লিখতে যাবেন বিভিন্ন ধরনের সিম্বল আপনার প্রয়োজন পড়বে না? সো নাম্বার অফ সিম্বল আপনার জানতে হতে পারে। সো ওই নাম্বার অফ সিম্বল আমি কিন্তু একটা দুইটা বা 5টা ম্যাক্সিমাম দেখাবো। মোর দেন 300 সিম্বল রয়েছে, সেই সিম্বলগুলো একই রকমের, আপনাদের সেটা ইমপ্লিমেন্ট করে করে দেখতে হবে। জাস্ট আ মিনিট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কি বলছিলাম? আমরা এবার সিম্বল গুলো নিয়ে একটু কথা বলবো। একটু খেয়াল করেন যে আপনারা অনেক সময় ম্যাথমেটিক্যাল ইকুয়েশন নিয়ে কাজ করেন, তাই না? এবং ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো যদি ওয়েবে পুট করতে হয়, ওয়েবে পুট বলতে বোঝাচ্ছি যে আপনার ওয়েব পেজে কোনো একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ডিসপ্লে করাতে হচ্ছে। সো সেই ক্ষেত্রে আপনি অ্যাম্পারস্যান্ড দেওয়ার পর এই লিস্টটা বেশ লম্বা, হ্যাঁ, HTML এর সিম্বল বলা হয় এটাকে। একটু খেয়াল করেন, হ্যাঁ। তো কার জন্য কি আউটপুট আসবে, এখানে প্রতিটার জন্যই আপনাদের যা যা দরকার, যে লাইক আমি যদি বলি আমার ল্যামডা লাগবে, সে সার্চ করছে, হ্যাঁ, লাইক আমি তার কাছ থেকে আলফা চেয়েছি, এই যে আলফা, রাইট, আমি আলফা চাচ্ছি, আলফা বেটা গামা, রাইট, আছে না? সো সকল সিম্বল আপনি যেটাকে ওয়েবে দিতে চান, লাইক আপনি সামেশন চাচ্ছেন, হ্যাঁ, আপনাদের লাগতেই পারে। সো লাইক আমি এটা বসানোর সাথে এই অ্যাম্পারস্যান্ড সাম সেমিকোলন সবই কিন্তু ট্যাগের অংশ, এর একটা কিছু মিসিং হলে ওই আউটপুটটা আসবে না বা ওই সিম্বলটা আপনি পাবেন না। তো লাইক আমি যদি H2O এর পরে এটা দিতে চাই যে একটা সামেশন সাইন আসবে, সো তাহলে আমাকে ঠিক HTML এর হেল্প নিতে হবে, এবং এই হেল্পটা আপনি কোনো এডিটর ছাড়া পাবেন না। আপনি নেটবিনসেই পাবেন, অথবা ড্রিমওয়েভারে পাবেন, অথবা সাবলাইম টেক্সটে পাবেন, বাট অন্যান্য এডিটরে লাগে আপনি কিন্তু HTML কে নোটপ্যাডে লিখতে পারেন, ওয়ার্ডপ্যাডে লিখতে পারেন, .html এক্সটেনশন দিয়ে দিলে সে HTML হয়ে যাবে, বাট কোড লিখতে গিয়ে কিন্তু কোনো সাহায্য আপনি সেখান থেকে পাচ্ছেন না। সো সকল সিম্বল, আমি আবারও রিপিট করছি, সকল সিম্বল আপনি ওখান থেকে পাবেন। কেউ বলতে পারবে না যে আমাকে শেখানো হয়নি, এটা শেখানোর কিছু নেই। যে সিম্বলটা ওইটা দিয়ে আপনি লিখবেন, চলে আসবে সিম্বলটা। তাহলে আমরা ছোট ছোট কিছু ট্যাগ নিয়ে শিখলাম। এই ট্যাগগুলো প্র্যাকটিস সঙ্গে সঙ্গে হয়েছে, তারপরেও আমি 10 মিনিট সময় দিচ্ছি আরো একবার প্র্যাকটিস করে নেওয়ার জন্য। আমি রিপিট করছি যে যে ট্যাগগুলো আমি মাত্র শেখালাম, তার মধ্যে আছে ইটালিক ট্যাগ 2টা, আন্ডারলাইনের জন্য একটা, মার্কের জন্য একটা, বোল্ডের জন্য 2টা, ঠিক আছে, বিগ এবং স্মল, এরপরে লাইন ব্রেকের জন্য 2টা, বি আর এইচ আর, এবার সুপার আর সাব যে ট্যাগ 11টা, এবং সিম্বলের জন্য জাস্ট আমি একটা দেখিয়েছি, কিভাবে সিম্বল আনতে হয় সেটা আমি বলেছি। ওকে, সো 10 minutes time for practice. ওকে, আমরা এবার শিখি কিভাবে লিস্ট করতে পারি। বাট লিস্ট করার আগে আমরা এই জায়গায় একটা ইমেজ নিয়ে আসবো, হ্যাঁ, কিভাবে লোগো বানাতে পারি সেই বিষয়টা আমরা আজকে একটু শেখার চেষ্টা করব। আমাদের প্রজেক্টে একটু খেয়াল করেন,
ডে 2 এর মধ্যে ইমেজ টিমেজ নিয়ে যখন কাজ করবেন তখন আমাদের প্রজেক্টে তো অনেকগুলো ইমেজ থাকতে পারে, তাই না? তো এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেওয়াই ভালো। লাইক আমি একটা ইমেজ নামে ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ইমেজেস নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ওয়েব থেকে নিয়ে আমি একটা ইমেজ সেখানে রেখে দিব, লাইক লোগো ইমেজ নামে আমি সার্চ দিচ্ছি, ঠিক আছে? এগুলো সবই কিন্তু একটা একটা করে লোগো, তাই না? বিভিন্ন সাইটের লোগো এগুলো। তো আমি এই ইমেজটাকে যদি নিতে চাই, আমি এটাকে একটু সেভ করে নেই। হ্যাঁ, আমি সেভ অ্যাজ করছি, গুগল থেকেই নিলাম। হ্যাঁ, ধরেন ক্লায়েন্টের কাজ যখন করবেন, ক্লায়েন্ট তখন আপনাকে ইমেজ দিয়ে দেবে, হ্যাঁ, লোগো দিয়ে দেবে। আপনারা আস্তে আস্তে চেষ্টা করবেন ফটোশপ এবং ইলাস্ট্রেটরটা শিখে নিতে, হ্যাঁ, যেগুলো দিয়ে ডিজাইন করা হয়, হ্যাঁ, ডিজাইনের ছোট ছোট কাজ করা হয়। তো আমি সেভ করে নিচ্ছি ডে 2 তে। ইমেজেস এর মধ্যে আমি এই ফাইলটার নাম দিচ্ছি লোগো, সেভ করে দিলাম। ইমেজটা সেভ হয়েছে। লেটস চেক যে ডে 2 তে আমাদের ইমেজটা আসলো কিনা। ইমেজটা কিন্তু এসেছে, রাইট? এবার যদি চেক করে দেখি যে এই ইমেজের উপরে রাইট ক্লিক করলে ইমেজের যে প্রপার্টি আছে তার ডিটেল থেকে আমরা তার উইডথ এবং হাইট দেখতে পাই, ঠিক আছে? উইডথ এবং হাইট দেখতে পাই। উইডথ কত? 257 আর হাইট 196। এটা মোটামুটি একটু বড় সাইজের, বাট এটা আমরা HTML দিয়ে ম্যানেজও করতে পারবো। আমাদের এই লোগোর যে সাইজটা, এটা কতটুকু একটু বলেন তো শুনি। এই জায়গাটুকু কতটুকু কে বলতে পারে? উইডথ কত, হাইট কত? আপনারাই কিন্তু উইথ হাইট দিয়েছেন। আমরা 150 করে দিয়েছি না? হ্যাঁ, যে যেটা দিয়েছে সেটাই তার উইথ এবং হাইট। তো আমি এই জায়গায় যদি বসাতে চাই, আমি লোগোতে গিয়ে দেখেন কি করছি। লোগো পজিশনে গিয়ে, এই লোগো পজিশনে গিয়ে আমি যেটা করব, এই টিডিটার মধ্যে একটা ট্যাগ নিব IMG ইমেজ, দেন স্পেস দেওয়ার পর ইমেজটা নেয়ার জন্য SRC সোর্স ট্যাগটা ইমপ্লিমেন্ট করতে হয়। এবার এখানে কার্সর থাকার পর কন্ট্রোল ধরে যদি স্পেস দেন, তাহলে আমি কিন্তু আমার ইমেজটা কোথায় আছে সেটার পাথটা বলে দিতে পারি। এটা সেফ সাইড। টাইপ করে না লিখে কন্ট্রোল স্পেস দিয়ে আমার ইমেজটা কোথায় আছে, ইমেজেস এর মধ্যে না, সেখানে গেলাম, এন্টার দিয়েছি, কিন্তু কন্ট্রোল স্পেস দিয়ে ওই ইমেজেস ফোল্ডারের মধ্যে ইমেজ থাকলে সেই ইমেজটা চলে আসবে। এখন চেক করে দেখি যে আমাদের হ্যাঁ, ইমেজেস ফোল্ডারের মধ্যে logo.png নামে একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি। সিলেক্ট করে এন্টার দিলাম। তাহলে পাথটা একটু যদি আমরা দেখেন, পাথ কিভাবে লিখতে হয়। সোর্স পাথটা হচ্ছে যে আমরা আছি ডে 2 তে ইন্ডেক্স ফাইলে। আমি ইন্ডেক্স ফাইল থেকে ইমেজের মধ্যে লোগো ফাইলটাকে কানেক্ট করতে চাচ্ছি। তো কি করব, প্রথমে ফোল্ডারের নাম লিখব, তার ভেতরের ফাইলের নাম লিখব এক্সটেনশন সহ, আর এই প্রপার্টিটা বা অ্যাট্রিবিউটটার নাম কি, SRC সোর্স। এবার যদি চেক করে দেখি এবং পাথটা ঠিক থাকে, আমাদের এই জায়গাটাতে ইমেজ চলে আসবে। বাট ইমেজ তার উইথ এবং হাইট কিন্তু নিয়েছে, বড় করে ফেলেছে জায়গাটাকে, খেয়াল করেছেন? তো আমাদের যদি একে কন্ট্রোল করতে হয়, ইমেজ ট্যাগের মধ্যে আমরা বলে দিতে পারি উইথ 150, হাইট 150।
তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের লোগোর উইথ এবং হাইট 150 ছিল, সেই অনুযায়ী ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা এই হিসেবে ব্যানারে ইমেজ দিতে পারেন, এখানে যে কোনো জায়গায় আপনার ইমেজ দিতে পারেন। আপনাদের সিভিতে রাইট কর্নারে এই জায়গাটাতে ইমেজ থাকে না, আপনি ইমেজ বসাতেই পারেন, যে কোনো জায়গাতে আপনি ইমেজ বসাতে পারেন। সো মানে ইমেজ বসানোর জন্য স্পেশাল আর কোনো টেকনিক নেই, ওই ইমেজ ট্যাগটা দিয়েই কিন্তু আপনি ইমেজ ইমপ্লিমেন্ট করবেন। বুঝতে পেরেছে? ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, আরেকটা কাজ আমি এখন একটু করব, ওই প্যারাগ্রাফ বা লিস্টিং দেখানোর আগে। সেটা হচ্ছে যে একটা পেজের সাথে আরেকটা পেজকে আমরা কিভাবে হাইপারলিংক করব। ঠিক আছে, আমি দুইটা পেজ বানাচ্ছি, একটু খেয়াল করেন। আমি এই পেজটাকে কপি করে ফেলবো, এই কাজটা আপনারা খুব ভালো পারেন। হ্যাঁ, একজনের কাজ কিভাবে কপি করে নিতে হয়। তো এই ইন্ডেক্স যে ফাইলটা, আমি ফাইল থেকে সেভ অ্যাজ যদি করি কপি হয়ে যায়। আপনারা ওয়ার্ডেও করেন না, যে সেভ অ্যাজ যখন করবেন আমি সেম ফোল্ডারে এটাকে সেভ অ্যাজ করে রাখবো। সো আমি সেভ অ্যাজ করছি, আমার ফোল্ডারটার মধ্যে ইন্ডেক্স নাম আছে, আমি এর নামটা পরিবর্তন করে বলছি অ্যাবাউট, যে এই পেজটার মধ্যে আমার সম্পর্কে বলা থাকবে। ইন্ডেক্স মূলত হোম পেজ, এটাকে কাভার বলা হয়, কাভার পেজ, বা এখান থেকে এখানে আসলে ডিটেল সম্পর্কে মানে আমি কি সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো আমি অ্যাবাউট ডট এইচটিএমএল নামে সেভ করছি। একটু খেয়াল করেন, এখন আমার ডে টুর মধ্যে কয়টা ফাইল? দুইটা, একটা হচ্ছে অ্যাবাউট এইচটিএমএল আর একটা হচ্ছে ইন্ডেক্স এইচটিএমএল। আমার কিন্তু দুইটা ফাইল, বাট এই দুইটা ফাইলই একেবারেই সেম, 19-20 না, রাইট? সো এবার যদি একটু চেক করি যে আমরা ডে 2 তে অ্যাবাউট এইচটিএমএল টাতে যাই, কোনো পার্থক্য পাচ্ছেন? টাইটেল সেম, রাইট? ভেতরে লেখা টিখা সব কি সেম। তো আমি উপর থেকে একটু চেঞ্জ করা শুরু করি। অ্যাবাউটের টাইটেল যদি আমি বলি অ্যাবাউট, তাহলে কিছুটা হলেও বোঝা সম্ভব হচ্ছে এটা আমার হোম পেজ, এটা আমার অ্যাবাউট পেজ। এবার আমি যেটা করব যে হোম পেজের ভেতরে তো অনেক লেখাটিকা আমরা প্র্যাকটিস করেছি, আমি অ্যাবাউট পেজের ভেতরে এত লেখাটিকা দিতে চাচ্ছি না। জাস্ট আমি হেডারের মধ্যে লেখা বলতে চাচ্ছি অ্যাবাউট আস। ঠিক আছে, তাহলে অনেকটাই কি পার্থক্য হয়ে গেল না? এটা আমার হোম। পরিবর্তন কিন্তু হচ্ছে শুধু কি কন্টেন্টটা। আপনারা যখন ফেসবুক চালান, এক পেজ থেকে আরেক পেজে গেলে পুরো চেঞ্জ হয়ে যায়। আপনার ফেসবুক আর অন্যের ফেসবুক দেখতে কি দুই রকম? একরকমই তো, তাই না? তো বিভিন্ন ওয়েবসাইট যখন আপনি ভিজিট করবেন তখন কিন্তু দেখবেন যেন একটা নির্দিষ্ট স্ট্রাকচারই থাকে, বাট পেজের কন্টেন্ট গুলো পরিবর্তন হয়। তো এখানে যেমন হোম আর অ্যাবাউট। তো আমি এবার এই দুইটা পেজকে লিংক করব, যেটাকে বলা হয় হাইপার লিংক, একটার সাথে আরেকটাকে কানেক্ট করা। তো এইটুকু শিখতে পারলে কিন্তু আপনারা ইমেজ আনতে পারেন, টেক্সট ফরম্যাটিং করতে পারেন, রাইট? তাহলে কিন্তু একটা ছোট ওয়েব পেজ আপনাদের দ্বারা বানানো সম্ভব। তো চেক করি আমরা কিভাবে আমরা হাইপারলিংক করব। আগে ইন্ডেক্স থেকে করি। এই মেনুর মধ্যে আমরা হাইপারলিংকটা দিব। মেনুতে গিয়ে হাইপারলিংক করা হয় অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে, এ ট্যাগ, রাইট? আমি দুইটা অ্যাঙ্কর করছি, আমি পাইপলাইন দিলাম,
দুইটা অ্যাঙ্করের নাম, একটাকে বলছি হোম আর একটাকে বলছি অ্যাবাউট। লেটস চেক যে হোমে আমরা কি হয়েছে, হোম আর অ্যাবাউট আসছে, বাট এটা লিংক করে নাই, রাইট? লিংক করার জন্য অ্যাঙ্কর ট্যাগের একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে হাইপারলিংক রেফারেন্স, href, হাইপারলিংক রেফারেন্স। অ্যাকচুয়ালি আমি হোমে প্রেস করলে কই যাবে? হোমে প্রেস করলে আমাদের একটা ফাইল আছে না, index.html, সেখানে যাবে। আর অ্যাবাউটে প্রেস করলে href এ অ্যাবাউটে প্রেস করলে যাবে about.html। ভেরি সিম্পল। হ্যাঁ, হাইপারলিংকটা অত্যন্ত সহজ একটা জিনিস, যে আমি কোথায় ক্লিক করলে কোথায় যাব। আমি লেখাটা বলছি দুইটা ট্যাগের মাঝখানে লিখতে হয়, আর রেফারেন্সে বলে দিতে হয় যে এই লেখাটা কার সাথে কানেক্টেড। হোমে ক্লিক করলে আমি ইন্ডেক্সে চলে যাব, রাইট? আর আমি অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট html এ চলে যাব। এবার দেখেন, এবার এটা কিন্তু লিংক হয়ে গেছে, খেয়াল করেছেন? দেখেন হোমে প্রেস করছি, বিফ করছে কিন্তু, তার মানে এই পেজটা নতুন করে লোড হচ্ছে। অ্যাবাউটে প্রেস করি, আমি অ্যাবাউটে চলে যাচ্ছি। আমার কিন্তু ট্যাব চেঞ্জ হয় নাই, বাট আমার পেজ পরিবর্তন হয়ে গেছে। সো আমার দুইটা পেজ দুইটা ট্যাবে দেখার কোনো দরকার নেই। বাট এই জায়গাটাতে তো আমার হাইপারলিংক নেই। আমি যদি হোমে যেতে চাই, আবার যদি এই পেজে ক্লিক করতে চাই, সো এক্স্যাক্টলি আমি যদি এই সেম কোডটুকুই কপি করি এবং অ্যাবাউটের এই মেনুর জায়গাটাতে পেস্ট করে দেই, তাহলেই তো হয়, তাই না? নতুন কোনো কিছু করার দরকার আছে? কারণ আমি তো সেম কাজই করব। হোমে ক্লিক করলে হোমে যাব, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে থাকবো। সো এরকম যদি আমার এই পাশাপাশি 10টা লিংক থাকে, 10টা পেজ, কোনো সমস্যা আছে? একই তো, রাইট? সো আমি হোমে প্রেস করলে হোমে যাচ্ছি, অ্যাবাউটে প্রেস করলে অ্যাবাউটে আসছি। এখন আমি যদি বলি যে আপনি হোমে কিছু লিখেন আপনার সম্পর্কে, অ্যাবাউটে আপনার ইনফরমেশন গুলো দেন, কারিকুলাম ভিটা, এডুকেশনাল ইনফো, এগুলো দেন। গ্যালারি ক্লিক করলে আপনি এই জায়গাটাতে বক্স বক্স করে আপনি আপনার কিছু ফ্যামিলির কিছু ইমেজ দেন। কন্ট্যাক্ট ক্লিক করলে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার সহ একটা কিছু দেন। লোগোতে আপনার একটা প্রফেশনাল ইমেজ এখানে দিতে পারেন। ব্যানারে আপনার সম্পর্কে কিছু একটু লিখতে পারেন অথবা একটা ইমেজ দিতে পারেন। তাহলেই কিন্তু এটা দেখতে একটা ছোট ওয়েব পেজের মতো মনে হবে, তাই কিনা? তো আমরা 4-5 পেজের স্ট্যাটিক ওয়েব পেজ বানাতে পারি এখন, যদি আমরা প্র্যাকটিস করি। তো নেক্সট উইকের অ্যাসাইনমেন্ট, আগামী দিন ক্লাস হবে, বাট অ্যাসাইনমেন্টটা কালকের না, কারণ কালকের দিনেও আরো অনেক কিছু শেখানো হবে। HTML ফর্ম তৈরি করতে হয় কিভাবে, HTML এর যে লিস্টিং গুলো আছে কিভাবে তৈরি করতে হয়, কিভাবে অডিও ভিডিও রান করাতে হয়। হ্যাঁ, আমরা HTML দিয়ে কিন্তু অডিও ভিডিও রান করাতে পারি। সো এই অডিও ভিডিও কিভাবে রান করাতে হয়, এই ছোট ছোট বিষয়গুলো আমরা কিন্তু দেখে ফেলবো। আর কালকের দিনেই আবার CSS এর উপরে বেসিক আলোচনা শুরু হবে। স্টিল ওপেন ফর অল, যে কেউ জয়েন করতে পারে কোর্সে। আমরা স্লোয়ে আগাচ্ছি। তো আপনাদের ব্যাচে যদি অন্যরা আগ্রহী থাকে, তাদেরকে আপনারা জানাতে পারেন। টোটালি বলতে পারেন যে স্ক্র্যাচ কোর্স, ঠিক এভাবে ব্যাচ স্টার্ট খুব কমই হয়। অনেক অনেক আগের কথা, মানে 3-4 বছর আগে এরকম স্ক্র্যাচ ব্যাচ শুরু হয়েছে। আদারওয়াইজ আমাদের এখানে আরেকটু আপার লেভেল থেকে আলোচনা শুরু হয়। কোর্সগুলো দেখেছেন যে প্রাথমিক অংশটুকু নেই, আপনাদের জন্য অ্যাডিশনাল 15টা ক্লাস জুড়ে দেওয়া হয়েছে, যেটা দিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ড রেডি হবে। সো যারা ফ্রেশার তারা কোর্সে জয়েন করতে পারে। আদারওয়াইজ এই ধরনের কোর্স অ্যাকচুয়ালি পাওয়াটা কঠিন। বুঝতে পেরেছি? কারণ আপনারা গ্রাউন্ড জিরোতে আছেন, আর ট্রেনিং সেন্টারগুলো বা কোম্পানি অনেক অনেক উপরে চিন্তা করে। হ্যাঁ, আর যারা ট্রেনিং এ যায় তারা মাঝামাঝি লেয়ার থেকে শুরু করে। আপনাদের পার্সপেক্টিভ থেকে যদি আমরা ধরেই নেই যে কেউ যখন ওয়েবসাইট বানানো শিখতে আসে, সে অবজেক্ট ওরিয়েন্টেড পর্যন্ত জানে, রাইট? সে ফ্রেমওয়ার্ক থেকে শুরু করে, ওকে, অথবা ওপি থেকে শুরু করানো হয়।
তো আপনারা যে কোর্সগুলোতে ইউনিভার্সিটিতে একটু প্রেশার দেবেন, ভালো করে শেখার চেষ্টা করবেন, বা ইউনিভার্সিটিকে প্রেশার দেবেন যে সাবজেক্টগুলোতে যেন ভালো টিচার আপনাদের দেয়, ভালো করে শেখায়। এর মধ্যে অন্যতম হচ্ছে অ্যালগরিদম, ডেটা স্ট্রাকচার, ডিজিটাল লজিক ডিজাইন, দেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডেটাবেস, artificial intelligence, machine learning, okay, software engineering, এই কয়েকটা কোর্স যথেষ্ট, রাইট? এর বাইরে আর তেমন কোনো কিছু প্রয়োজন পড়ে না। হ্যাঁ, যখন আপনি প্রোগ্রামিং ট্র্যাকে থাকতে চাচ্ছেন, এই কোর্সগুলো যেন ভালো টিচারের আন্ডারে আপনারা করতে পারেন, কিছু শিখেন, সেই চেষ্টা করবেন। হ্যাঁ, পাশ করার চিন্তা করলে কিন্তু ভবিষ্যতে পস্তাতে হবে, যে ওই টিচার পাশ করে দেয় না, ফেল করে দেয়, কম মার্কস দেয়, তো সেই টিচার না হয়ে অন্য টিচার, যে টিচার ক্লাস নেয় না, খালি পরীক্ষা নেয় আর মার্কস দিয়ে দেয়, সেই হলেই তো ভালো। বিপদ কিন্তু আছে। বুঝতে পেরেছি? তো এই সাবজেক্টগুলোতে ফোকাসড হবেন যেন ভালো করে আপনারা শিখতে পারেন। প্রোগ্রামিং এর কোর্সগুলোকে ভালো করে করার চেষ্টা করবেন, ইউনিভার্সিটি থেকে যতটুকু শেখা যায়। ইউনিভার্সিটি তেমন কিছু দেওয়ার সুযোগ থাকে না, সো ইউনিভার্সিটিতে চেষ্টা করবেন ম্যাক্সিমাম নিতে। আর আউটসাইড যে বিষয়গুলো আছে, যে আপনারা যেটা শুরু করেছেন এটা শেষ করাটা কিন্তু ফার্স্ট চ্যালেঞ্জ। দেন সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে নিজেকে এই জায়গাটাতে এস্টাবলিশ করা। সো শেষ পর্যন্ত থাকাটাকেও অ্যাচিভমেন্ট বলা হয়। এখানে যে 6 জন আছেন, লাস্ট ক্লাস পর্যন্ত 6 জন থাকবেন এটা নিয়ে আমার ডাউট আছে, ভেরি ভেরি বিগ ডাউট আছে, রাইট? প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, আমার ক্লাসে কথা বলার অভিজ্ঞতা প্রায় 20,000 ঘন্টার বেশি, রাইট? 20,000 ঘন্টা, স্টুডেন্ট 15,000-এর উপরে। সো অনেকের সাথে আমার ইন্টারাকশন হয়েছে, আমি জানি বুঝি যে কারা রেগুলার থাকতে পারবে, কারা পারবে না। সো আমি অ্যালার্ট করছি যে শেষ পর্যন্ত থাকতে পারলেই অ্যাচিভমেন্ট, যে আপনি অনেক কিছু জানবেন। না আসার অর্থ হচ্ছে আপনি কি হেরে গেলেন। ওকে, সো আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি আর কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা ভালো মতো প্র্যাকটিস করেন, নেক্সট ক্লাসে আসেন। আর যে জিনিসগুলো শেখানো হলো বাসে গিয়ে অবশ্যই একবার দুইবার প্র্যাকটিস নিতে হবে। আকাশ, ইকবাল, লিয়াম, ইশকাত, এই দুইজনকে আপডেট করে নিতে হবে। হ্যাঁ, আপনাদের সাথে আগামী দিন যেন এরা এতটুকুও পেছনে না থাকে, রাইট? যে একটা ক্লাস তারা পেছনে, বাট সেটা যেন না হয়। অলরেডি কিছুটা আপডেট হয়েছে, আর একটু নার্সিং হলেই কিন্তু হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।